29 মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে এবং শনিদেবের এই পরিবর্তনে কর্কট রাশির শনির ঢাইয়ার অবসান হবে। তো ঢাইয়ার যে একটা 2.5 বছর ধরে বাজে প্রভাব কর্কট রাশির ক্ষেত্রে চলছিল তার অবসান হতে যাচ্ছে। তো যাই হোক, এই পরিবর্তন ভাগ্যের ঘরে হতে যাচ্ছে কর্কট রাশির। তো কি প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে বিশেষ ভালো ফল পেতে যাচ্ছে, আবার কোন দিকে সাবধানে থাকতে হবে, এই বিষয়ে বিশেষ আলোচনা করব কর্কট রাশি সম্পর্কে। তো সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত এই আমাদের অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই ফল প্রকাশ করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে সবার প্রথমে বলবো যে শনিদেবের যে পরিবর্তন, এখানটাতে শনিকে খুব ভালো মতন করে বুঝতে হবে যে শনির এই পরিবর্তন কি বুঝাতে যাচ্ছে কর্কট রাশিকে। শনি হচ্ছে সপ্তম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি কর্কট রাশির ক্ষেত্রে, এবং শনির সাথে যে চন্দ্রমার সম্পর্ক, শনি তো চন্দ্রমাকে শত্রু ভাবে, কিন্তু চন্দ্রমা তো শনিকে শত্রু ভাবে না। কিন্তু যখন এই রাশির উপর চলে আসে এই সপ্তম ঘর আর অষ্টম ঘরের অধিপতি শনি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ততস্থর ভূমিকা পালন করে। সপ্তম ঘর আর অষ্টম ঘর হচ্ছে মারক ঘর, কিন্তু শনি ততস্থর ভূমিকা এই কারণেই পালন করে যে বহু ঋষিমণিদের এটা একদম মানে উল্লেখ করা রয়েছে যে শনি যেহেতু কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, কেন্দ্রের একটি ঘরের অধিপতি এবং কেন্দ্রের একটি ঘরে উচ্চ অবস্থায় চলে আসে, যেটা হচ্ছে তুলা রাশি। তো কেন্দ্রের দুটি ঘরে যখন শনি অবস্থান করে তখন কিন্তু শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে। তো পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে শশ নামক রাজযোগটি শনি দ্বারা যে তৈরি হয়, এটা কিন্তু খুবই ভালো একটা রাজযোগ শনি দ্বারা তৈরি হয়, যার জন্য শনির ভূমিকা কর্কট রাশির ক্ষেত্রে তথস্থ। অর্থাৎ শনি যে ঘরে অবস্থান করবে সেই ঘরের সেরকমই ফল দেবে, যেরকম পজিশন হবে আর কি শনির। এবার শনির যে অবস্থান করছে, শনির রাশি পরিবর্তন হচ্ছে ভাগ্যের ঘরে। তো শনির এই অবস্থান দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে হচ্ছে। এবার মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম, এবং এই সময়কালে আবার এটাও দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি আবার কি অবস্থায় রয়েছে। যদি দেবগুরু বৃহস্পতির সাথে শনির কোনো শত্রুতা সম্পর্ক, তৎকালীন সম্পর্ক উঠে আসে, তাহলে কিন্তু আবার অনেক দিক থেকে খারাপ রেজাল্টও আসবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হচ্ছে তাতে শনির সাথে একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে, যার জন্য শনির এই অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে, আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, এই অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান হতে যাচ্ছে, শনি যে 2025 থেকে 2028 পর্যন্ত একটা দীর্ঘদিন ধরে এই একটা রাশির উপর থাকবে ভাগ্যের ঘরে। তো এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতি সমান তালে তালে চলবে শনির সাথে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা শনি পেতে যাচ্ছে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবে, চলে আসবে দ্বাদশ ঘর মিথুন রাশিতে, তারপরে আবার উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন কর্কট রাশির কিন্তু সম্পূর্ণ পক্ষে থাকবে, এবং শনির উপরও দেবগুরু বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে, যার জন্য শনি কিন্তু যথেষ্ট ভালো ফলই দিবে এই কর্কট রাশিকে। এবার শাস্ত্রমতে আবার কি, যে জ্যোতিষশাস্ত্র সূত্র, যে কোনো পাপী গ্রহ যদি ভাগ্যের ঘরে অবস্থান করে তাহলে কি হচ্ছে যে সেই ঘরের কিন্তু ফলটাকে প্রভাবটাকে কম করে দেয় এবং নিজে কিন্তু শুভ হয়ে যায়, এবং যে ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের ফলে আবার বৃদ্ধি করে দিবে। তাহলে শনি হচ্ছে পাপীর গ্রহ, এবার পাপ সংজ্ঞায় পড়ছে শনি, ভাগ্যের ঘরে অবস্থান করছে গুরুর রাশিতে। এবার কি হচ্ছে, নিজেকে যথেষ্ট শুভ করে নিচ্ছে এবং যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরের ফলে বৃদ্ধি করবে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কও হয়ে গেছে, আবার মিত্রতা সম্পর্ক, তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে, যার জন্য ভাগ্যের ঘরে যথেষ্ট ভালো রেজাল্ট পেতে যাচ্ছে এই কর্কট রাশি। তবে শনি হচ্ছে কিন্তু সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটাও বিচার করা হয়। তো এই যে পরিবর্তন হচ্ছে শনির, এখানটাতে সংঘর্ষ জিনিসটাও থাকবে, কিন্তু ঢাইয়া চলাকালীন যে একটা সংঘর্ষ ছিল, যে বহু রকম সংঘর্ষ, কিন্তু ভাগ্যের যে একটা সঙ্গ পাচ্ছিল না, প্রত্যেকটা কাজে বাধা পাচ্ছিল,
একটা ধীর গতি চলে আসা, একই কাজ বারবার করা, ইনকামের জন্য যথেষ্ট ছোটাছুটি করা, কিংবা কর্মের প্রতি একটা আলস্য জিনিস চলে আসা, যার জন্য কর্ম পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা, এই যে নেগেটিভ জিনিসগুলো যে বারবার চলে আসছিল কর্কট রাশির ক্ষেত্রে, এবার এই জিনিসগুলো যথেষ্ট দূরে সরে যাবে এবং কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। তবে সংঘর্ষ কিছুটা থাকছে, সংঘর্ষ যত করবে এবার ভাগ্যের সঙ্গ তত যথেষ্ট পাবে, কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা পাবে মোট কথা। তার সাথে এই সময়কালে যে শনি অবস্থান করছে, এই ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, এই ঘর থেকে তো উচ্চশিক্ষা জিনিসটাকে দেখায়, দূরযাত্রা দেখায়, পিতার সাথে সম্পর্ক, এই সমস্ত কিছু বিচার করা হয়। তো এই যে ঘরটা, এই যে ভাগ্যের ঘর, ধর্মের ঘর, এটা তো হচ্ছে ধর্মত্রিকোণের ঘর। শনি অবস্থান করছে এক কথায় বলতে গেলে ধর্মত্রিকোণে। এবার ধর্মত্রিকোণ কিভাবে তৈরি হচ্ছে? ধর্মত্রিকোণ তৈরি হচ্ছে রাশি, পঞ্চম ঘর এবং নবম ঘর দিয়ে ধর্মত্রিকোণ জিনিসটা চলে আসলো। এবার শনি ধর্মত্রিকোণে অবস্থান করছে, তাহলে এই ত্রিকোণের উপর বিশেষ প্রভাব পড়বে, অর্থাৎ রাশির উপর প্রভাব পড়বে। তারপরে পঞ্চম ঘর, যেটা শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর, যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয়, সোশ্যাল মিডিয়া এই ঘর থেকে দেখা হয়, মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেটের ঘর, এই সমস্ত জিনিস কিন্তু এই ঘর থেকে দেখা হয়। তাহলে এই ঘরের উপর একটা বিশেষ প্রভাব থাকছে, তাহলে রাশির উপর প্রভাব থাকছে, আবার পঞ্চম ঘরেও প্রভাব থাকছে, এবং যে ঘরে অবস্থান করছে সেই ঘরের উপর প্রভাব থাকছে। এবার শনির যে দৃষ্টিগুলো পড়বে, তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘর বিশ্ব রাশিতে, বিশ্ব রাশি যেটা একাদশ ঘর, তাহলে একাদশ ঘর থেকে তো আয় ইনকাম দেখা হয়, তা আয় ইনকাম হবে, তারপরে তো শখ আনন্দ ফুর্তি পূরণ করবে। তো শনিদেবের এই যে দৃষ্টিটা থাকছে এই তৃতীয় ঘর, যেটা হচ্ছে বিশ্ব রাশি, আর বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব, তাহলে শুক্রদেবের সাথেও সম্পর্ক তৈরি হচ্ছে একটা ভালো পরম মিত্রতার সম্পর্ক। তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। তৃতীয় ঘর হচ্ছে কি আমাদের কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, ছোট ভাই বোনদের ঘর, মিডিয়া জগতের ঘর, তারপরে সামাজিক পরিচিতি এই ঘর থেকে দেখা হয়, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, বুধের সাথে আবার শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা, এবং শনির যে দশম দৃষ্টি পড়ছে সেটা পড়ছে ষষ্ঠ ঘর, ধনু রাশিতে। তো দশম ঘরটি কি রোগ রিপু ঋণের ঘর, তো শত্রু আবার শত্রুদের বিচার এই ঘর থেকে করা হয়, আবার কর্মেরও বিচার এই ঘর থেকে করা হয়, যেহেতু কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর এবং ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে নবম ঘর, বিদেশ সংক্রান্ত কাজগুলো এই ঘর থেকে করা হয়। অতএব এই ঘরও কিন্তু যথেষ্ট এবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে। এবার ঢাইয়া থেকে তো মুক্তি পেয়ে গেল, যে বাজে প্রভাবটা দীর্ঘদিন ধরে কাজ করছিল কর্কট রাশির ক্ষেত্রে, সেখান থেকে কর্কট রাশি প্রথমেই মুক্তি পেল। এবার এই যে ধর্মত্রিকোণ এবং যে ঘরে অবস্থান করছে, তো শিক্ষার্থীদের জন্য শনির এই পরিবর্তন খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য বহু পিতামাতারা যাদের সন্তান শিক্ষার ব্যাপারে কোনো একটা চিন্তার মধ্যে ছিল, সেই চিন্তা কিন্তু দূর হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো গবেষণামূলক বিদ্যার সাথে জড়িত রয়েছে অথবা কোনো উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছে, যে শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল বা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার একটা প্রয়োজন ছিল, এদিক থেকেও কিন্তু বহু ছাত্রছাত্রীদের যাত্রা হবে। ভাগ্যের ঘরে শনিদেবের অবস্থান, যেটা ধর্মত্রিকোণ, ধর্মত্রিকোণে শনির অবস্থান, অর্থাৎ এটাও কিন্তু আবার বুঝাচ্ছে কর্কট রাশির বহু জাতক জাতিকাদের, তাদেরকে কিন্তু ধর্মের সাথেই থাকতে হবে। এ সময় ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং শনিদেবের আশীর্বাদ যেরকম লাভ করবে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে। যারা ব্যবসায়িক তাদের জন্য শনিদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে, কারণ শনিদেবের যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু লাভের ঘরে যেরকম পড়ছে, আবার সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর। যোগাযোগের ঘর এই তৃতীয় ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, যে ঘরটাকে ডকুমেন্টেন্সির ঘর হিসাবে দেখায়, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকম একটা বড় ডিল হতে যাচ্ছে, যে একটা কোনো রকম চুক্তি হলো ব্যবসা ক্ষেত্রে। শনি আবার এখানটাতে এই জিনিসটাও বোঝাচ্ছে যে কোনো রকম কোনো কাজকর্ম করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে। যে কর্মক্ষেত্রে ছোটাছুটি তো করাবে, কিন্তু ওই যে মুখের কথা এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না এই সময়কালে, কারণ তৃতীয় ঘরের দৃষ্টি থাকছে। তো তৃতীয় ঘরটা কি কাগজপত্রের ঘর, তো যে কোনো কাজ শনি থেকে তো কর্ম জিনিসটা বোঝায়, তাহলে কর্ম করতে গেলে অবশ্যই কাগজপত্র মেনটেন করতে হবে। যে কাজ করলাম, কাজ করে লিখে রাখলাম কাগজপত্র, সেই কাগজপত্র আবার কাজের সময় হারিয়ে গেল, এগুলো করলে কিন্তু চলবে না। যেখানকার কাগজ সেখানটাতেই রাখতে হবে, এবং যেখানটাতে কোনো কাগজের প্রয়োজন রয়েছে যে আমি তার সাথে কাজ করব, তো সেই জায়গায় ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে। না তো কিন্তু পরে দেখা গেল যে চেঞ্জ হয়ে গেল,
যে না আপনার সাথে তো কোনো রকম এরকম লেখাপড়ি নাই বা কথাবার্তা নাই, এদিক থেকে কিন্তু সাবধান। এটা কিন্তু শনি বুঝাচ্ছে এই ঘরে অবস্থান করে। আবার যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য বহুদিন ধরে চেষ্টা করছে সেই কাজগুলো হবে, কারণ দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর থেকে কম্পিটিশন জিনিসটা উঠে আসে, কর্ম জিনিসটাকেও দেখা হয়, কারণ দশম ঘরের নবম ঘর ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তাহলে কর্ম জিনিসটাকে দেখা হয়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং এই নবম ঘরে শনির অবস্থান, এখানটাতে পিতার সাথে সম্পর্কটাও উঠে আসছে। পিতার সাথে এর সাথে এই সময়কালে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে। কোনো কাজকর্ম করতে গেলে পিতার সাপোর্ট বা পিতার আশীর্বাদ নিয়েই করতে হবে এই সময়কালে। আবার যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, জেনারেশন টাইপ, যে ঠাকুর দাদা করেছে, পিতা করছে বা তার সন্তানরা করবে, তো এই সমস্ত কাজেরও কিন্তু হাত পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে যে ডকুমেন্টেন্সের যে কথাগুলো বললাম, কাগজপত্রের কথাগুলো বললাম, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের বহুদিনের ইচ্ছা হয়তো ছিল যে তাদের জায়গা জমি সয় সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না, এই কাজগুলোও হবে। কারণ শনিদেবের যে তৃতীয় দৃষ্টি সেটা পড়ছে একাদশ ঘর। একাদশ ঘর হচ্ছে কি লাভের ঘর, এবং এই একাদশ ঘর থেকে আবার বড় ভাই বোনদের বিচার উঠে আসে। এবং শনিদেবের যে সপ্তম দৃষ্টি যেটা তৃতীয় ঘরে পড়ছে, এই ঘর থেকে আবার ছোট ভাই বোনদের ঘর হিসাবে বোঝা যাচ্ছে। এবং শনিদেব অবস্থান করছে নবম ঘরে, পিতার সম্পর্কে অষ্টমপতি হয়ে, অষ্টম ঘর থেকে আনএক্সপেক্টেড মানি, জায়গা সয় সম্পত্তি, এগুলো জিনিসটা চলে আসছে। অর্থাৎ এই অসুবিধাগুলো কিন্তু যথেষ্ট সমাধান হবে। একটা ভাই বোনদের মধ্যে বড় চুক্তিও হতে পারে, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, যে একটা বন্টননামা হয়ে গেল, জায়গা জমি সয় সম্পত্তি, এই জিনিসগুলো উঠে আসছে। তবে সংঘর্ষও বললাম যে সংঘর্ষ জিনিসটাও থাকবে, কিছুটা পরিশ্রম করতে হবে। তবে গণ্ডগোল অশান্তি বিবাদ আশা করি না হওয়ারই থাকবে, কারণ ভাগ্যের ঘরে অবস্থান করছে, ধর্মপথেই শনি নিয়ে যাবে এই কর্কট রাশিকে। এবার শনি অবস্থান করছে এই যে ধর্মত্রিকোণে, তার তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘরে, এবং শনিদেবের এই ধর্মত্রিকোণে অবস্থান করার জন্য পঞ্চম ঘরটি জেগে উঠেছে, অ্যাক্টিভ হচ্ছে। তো পঞ্চম ঘরটি হচ্ছে বৃশ্চিক রাশি, তো এই ঘর থেকে আবার মা লক্ষ্মী জিনিসটাকে বুঝাচ্ছে। এবং শনি হচ্ছে ধীরগতিতে চলা গ্রহ, একটি রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে। অর্থাৎ এখানটাতে যারা দীর্ঘকালীন কোনো ইনভেস্ট করবে সেই সমস্ত দিকে যথেষ্ট লাভ পাবে, কারণ অষ্টম ঘরে অধিপতি হচ্ছে শনি। অষ্টম ঘর হচ্ছে কি বিমা সংক্রান্ত কোনো কাজ, এবং পঞ্চম ঘর হচ্ছে কি শেয়ার মার্কেটের ঘর। অর্থাৎ লং টার্ম ইনভেস্ট যারা এই সময় করবে, সেই ক্ষেত্রে আবার বহু কর্কট রাশি জাতক জাতিকারা লাভবান হবে। যে বিমা সংক্রান্ত কাজ, এইখানটাতে কিছু অর্থ করি কোনো কিছু ফিক্সড ডিপোজিট করে দিল, যেটা ভবিষ্যতে যে অনেকটা উপকারে আসবে। আবার বিমা সংক্রান্ত বহু কাজগুলো হবে যেগুলো কাগজপত্রের জন্য হচ্ছিল না, যেটা আটকে পড়ে গেছিল, সেই রকম কাজগুলো হবে। এবং শনিদেবের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে দেবগুরু বৃহস্পতিরও বিশাল প্রভাব থাকবে শনির উপর। কারণ শনির পরিবর্তনের সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও মে মাসে পরিবর্তন করবে। এবং দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো, যেরকম দ্বাদশ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে, এবং তারপরে চলে আসবে হচ্ছে রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করবে। তো প্রত্যেকটা অবস্থানে শনি কিন্তু প্রভাবিত হবে। যখন মিথুন রাশিতে অবস্থান করবে তখন শনির ঘরকেই দেখবে, আবার যখন দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন শনির উপরই দৃষ্টি থাকবে। আবার দ্বাদশ ঘর থেকে বক্রী অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে, তখন শনির ঘরকেও দেখবে। অর্থাৎ শনি বসে থাকবে দেবগুরু বৃহস্পতির রাশিতে, অপরদিকে শনির ঘরেই আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো এই যে একটা পরিবর্তন যোগও তৈরি হচ্ছে এই সময়, তো খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় শনি কিন্তু প্রভাবিত হয়ে যাবে সম্পূর্ণভাবে। অর্থাৎ বহু রকম ভালো জিনিস হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। শনি দ্বারা কোনো রকম বাধা বিঘ্ন আগামী দিনে দেখতে পাচ্ছি না। তবে এখন যে অন্যান্য গ্রহদের পরিবর্তন, সেটা যখন পরিবর্তন হবে সে সময় আলোচনা করব। তবে রাহুর যে পরিবর্তনটা হতে যাচ্ছে, এইখানটাতে কিছুটা হলেও কিন্তু কর্কট রাশিকে অসুবিধা তৈরি করবে। তো যাই হোক, শনি থেকে মেন জিনিসটা শনিই চলে আসছে। তো শনির পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। তো এই পরিবর্তন যেহেতু ধর্ম ত্রিকোণে হচ্ছে, এইখানে কিন্তু যথেষ্ট এই জিনিসটাও বোঝাচ্ছে যে ধর্মের সাথেই কিন্তু কাজ করতে হবে, এবং ধর্ম সংক্রান্ত কোনো কাজে, অর্থাৎ ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ধর্মপথেই থাকতে হবে। আবার সপ্তমপতি হচ্ছে এই শনি, সপ্তমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে।
অর্থাৎ শনিদেবের এই গোচরে যারা নতুন পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যেও একটা লেখাপড়ি হতে পারে, কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যেও আবার নতুন করে কিছু একটা হতে পারে, কিংবা লাইফ পার্টনার যদি কোনো কাজ করে তার কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, যার জন্য সংসারেও উন্নতি হবে। এই সময়কালে দূরযাত্রা সম্পর্কিত কাজগুলো হবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তনের যোগ দেখা দিচ্ছে। সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও ভাগ্যের সঙ্গটা পাবে, এবং কর্মসূত্রে বিদেশ যাত্রাটাও হবে। প্রমোশনেরও যোগ রয়েছে এই সময়। দাম্পত্য জীবনে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেই দাম্পত্য জীবনেও যথেষ্ট মীমাংসার পরিস্থিতি হবে। ঢাইয়ার প্রভাবে যে একটা একে অপরকে না বুঝতে পারা, একটা ভুল বুঝাবুঝি, একটা ভ্রান্তি ছিল, সেই ভ্রান্তিটাও এই সময়কালে দূর হবে এই কর্কট রাশির বহু জাতক জাতিকাদের। এবং যে সমস্ত বহু জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি তাদেরও বিবাহ একটা বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই শনিদেবের এই পরিবর্তনে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে শনিদেবের এই পরিবর্তনে। আগেও বলেছি, এখনও বলছি, সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সংঘর্ষ জিনিসটা হয়ে যাবে অন্যরকম। যে আগে সংঘর্ষ করা হচ্ছিল কোনো রকম ভাগ্যে জিনিসটা সঙ্গ দিচ্ছিল না, এবার সংঘর্ষ করলে ভাগ্যর সঙ্গ পাবে এবং যথেষ্ট কর্ম এগিয়ে যাবে। এবং শরীর স্বাস্থ্যের দিকেও যারা অসুখ বিসুখে ভুগছিলেন সেই দিক থেকেও কিন্তু একটা ভালো ইমপ্রুভের দিক চলে আসবে। যেমন অস্থি গঠিত কোনো অসুখ বিসুখ হোক, যারা পায়ের সমস্যায় ভুগছিলেন এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। গিটে গিটে যাদের ব্যথা বিষ ছিল এই সমস্ত দিকেও যথেষ্ট ইমপ্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো যাই হোক, কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো সময়। শনিদেবের এই পরিবর্তন খুবই ভালো সময় আসছে। ঢাইয়ার একটা বাজে প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে, এটাই সবথেকে বড় পাওয়া কর্কট রাশির। এই সময়কালে কর্কট রাশি অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গুরুর আশীর্বাদ পেতে হবে। গুরুকে যথেষ্ট বলবান করতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তার সাথে যে সমস্ত ভগ্ন মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত ভগ্ন মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন। যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালানোর চেষ্টা করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং ধর্মপথেই থাকতে হবে, ধর্মের সাথেই চলতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিতে হবে, প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এই সমস্ত করবেন। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে। এত কথা বললাম, দেখালো অনেকের জন্মকুষ্ঠিতে শনি আর গুরুর অবস্থানই খারাপ রয়েছে। তো সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আশেপাশের কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। কারণ ঢাইয়া চলে গেছে, আগামী দিনগুলো যেন ভালো মতন করে যেন আর্থিক দিকটা মজবুত হয় এরকম ভালো লোকের কাছে পরামর্শ অবশ্যই নেবেন। যখন ঝড় উঠলে তো সব কিছু ভেঙে চুরেই যায়, তো সেই জিনিসগুলো তো নিজেদেরকেই সারাই করতে লাগে। অতএব কোনো ভালো লোকের কাছে অবশ্যই, ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন, যেটা প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।